অবাধ্য হৃদয় লেখিকা নুরিয়া ইসলাম পর্ব ৩৪। আকাশে তখন সদ্য সন্ধ্যা নেমেছে, লালচে আভার রেশ মিশে আছে তারায় ভরা অন্ধকারে। ইনায়ের বাড়ির চারপাশ সেজে উঠেছে রঙিন আলোয়। সে আলোর ছটায় যেন হলুদিয়া রং আর গাঢ় হয়ে উঠেছে। উঠোনের মাঝখানে ফুলের সাজে উজ্জ্বল হলুদ শাড়িতে বধূ বেশে বসেছিল ইনায়া। তার হাতে সামান্য মেহেদির ছোঁয়া। চোখ মুখে ছিল একেবারে শান্ত, যেন সে প্রতিক্রিয়া করতেই ভুলে গেছে। একটু পরেই শুরু হবে গায়ে হলুদের মূল পর্ব। প্রথমে ইনায়ের ভাবি এগিয়ে এলেন। তিনি ইনায়ের ডান গালে পবিত্র হলুদ ছুঁয়ে দেবেন। ঠিক তখনই ঘটল এক কাণ্ড। হলুদের তীব্র মিষ্টি গন্ধটা হঠাৎই যেন অসহ্য হয়ে উঠল ইনায়ের কাছে। পেটটা কেমন মোচড় দিয়ে উঠল। একটা অস্বস্তিকর ঢেউ পাক খেয়ে উঠল তার পাকস্থলীতে। সে কোনো মতে নিজেকে সামলে নিল, কিন্তু শারীরিক কষ্ট আর চাপা থাকলো না। হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। সবাই যখন শেষবারের মতো আশীর্বাদ স্বরূপ হলুদ ছোঁয়ানোর অপেক্ষায়, ঠিক তখন ইনায়ের গা গুলিয়ে উঠল। পেট মোচড়াচ্ছে, বমি পেতে চাইছে। সে আর এক মুহূর্ত সেখানে থাকতে পারল না। দ্রুত উঠে সে ভিড়ের মাঝ দিয়ে বেরিয়ে যেতে চাইল। সে যেই না সবাইকে এড়িয়ে বেরিয়ে যাবে, ঠিক তখনই তার ভাবি তার হাত ধরে তাকে থামিয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ ননদিনী? এই সময় ভাবে উঠে যাওয়া ঠিক হবে না, সবাই দেখছে। ইনায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তার ভাবিকে বলে উঠল, আমার খুব অসুস্থ লাগছে ভাবি, মাথা ঘুরছে আর কেমন বমি বমি পাচ্ছে। আমি আর পারছি না, একটু রুমে যাব। ইনার কথা শুনে মারিয়া চিন্তিত হয়ে বলে ওঠে, হঠাৎ কি হলো তোমার? সব ঠিক আছে তো এত গুরুত্বপূর্ণ দিনে? ইনায়া তার ভাবিকে শান্ত করে বলে উঠল, হ্যাঁ ঠিক আছে, মনে হয় পেটের গোলমাল। তুমি চিন্তা করো না, আমি একটু শুয়ে থাকলেই ঠিক হয়ে যাবে। তাহলে আমি যাই ভাবি। ইনায়া কোনো মতে বুঝিয়ে মারিয়ার হাত ছাড়িয়ে দ্রুত নিজের ঘরের দিকে পা বাড়ালো। ইনায়ের এই হন্তদন্ত হয়ে চলে যাওয়াটা তীক্ষ্ণ চোখে লক্ষ্য করলেন অনেকেই, বিশেষত রুকসানা বেগম, যিনি অনুষ্ঠানের প্রায় প্রথম থেকেই খুঁটিয়ে সবকিছু দেখছেন। তার পাশে বসা ছিলেন পাড়ার আরও দুই বর্ষীয়সী মহিলা, শাহেদা ফুপু আর জরিনা খালা। রুকসানা বেগম সকলের উদ্দেশ্যে বলে উঠল, দেখেছো, দেখলে তো এই মেয়ের কাণ্ডটা। বিয়ের কোনো নিয়ম কানুনকে এখন এই মেয়ে তোয়াক্কা করে না। এতদিন বিদেশে থেকে নিজের সংস্কৃতি ভুলে এসেছে। পাড়ার কিছু মহিলা বলা বলি শুরু করে দিল, গায়ে হলুদের অনুষ্ঠান অসম্পূর্ণ করে চলে যাওয়া এই তো কোনো ভালো লক্ষণ নয় বউ। জরিনা খালা সবার সামনেই বলে উঠলেন, সেই দিন ওই খ্রিস্টান ছেলেকে নিয়ে যা কাণ্ড হলো, দেখো গিয়ে এই মেয়ের ভাবভঙ্গি তো ভালো ঠেকছে না। ইনায়া নিজের ঘরে ঢুকে দরজা লক করে দিল। ধপ করে বিছানায় বসে সে নিজের কপাল টিপে ধরল। হঠাৎ আমার কি হলো? এই কদিন ধরেই শরীরটা এমন করছে, মাথা ঘোরা, দুর্বল লাগা, আজ তো বমি আসছিল প্রায়। সে নিজের পেটের উপর হাত রাখলো, বুকের ভেতরটা কেঁপে উঠল। ইনায়া চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। একটা অদ্ভুত অনুভূতি যেন তার ভেতর থেকে উঠে আসছে। সে নিশ্চিতভাবে তার শরীরের মধ্যে কারো অস্তিত্ব অনুভব করতে পারছে। একটা জীবন তার নিজের ভেতর ধীরে ধীরে বেড়ে উঠছে। এই অনুভবটা তাকে অস্থির করে তুলছে। সে যেন সেই অজানা প্রাণের স্পন্দন অনুভব করতে পারছে। এটা কি হতে পারে? আমি আমি কি তবে? তার মুখের কথাটা আপাতত মুখেই রেখে দিল। বলা তো যায় না কে কোন দিক দিয়ে কান পেতে রেখেছে। ভয়ের এক ধরনের তীব্র উত্তেজনা তার শিরায় শিরায় বইতে লাগলো। সে সিদ্ধান্ত নিল কাল সকালে আর দেরি করবে না সে। কাল সকালে সে নিশ্চিত হবে এই বিষয়ে। রাত প্রায় 12:30। এরিকের ব্যক্তিগত ঘরের পরিবেশ শান্ত হলেও তার অভ্যন্তরে বয়ে চলছে ঝড়। সে ফ্লোরে দ্রুত ও শক্ত পদক্ষেপে পায়চারি করছে। তার প্রতিটি পদক্ষেপ তার ভেতরের অস্থিরতার জানান দিচ্ছে। হাতে ধরা কালো ফোনটি সে বারবার কানে ধরছে, স্ক্রিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রতিবার ডায়াল করা মাত্রই একই হতাশাজনক পরিণতি। অপর প্রান্তে কোনো সাড়া নেই, কেবল রিং বেজে চলেছে। ফোনটি কানে থাকা অবস্থায় তার কপাল কুঁচকে যায়। চেহারায় ফুটে ওঠে এক কঠিন রুক্ষ বিরক্তি। এরিকের স্বাভাবিক গুরুগম্ভীর কঠোরতা এই মুহূর্তে ইনায়ের নীরবতার কারণে ভেঙে পড়েছে অসহনীয় অস্থিরতায়। ফোনটা নামিয়ে এনে শক্ত করে মুঠি দিয়ে চেপে ধরে সে, যেন সেটি আছড়ে ফেলতে পারলে তার ভেতরের এই অস্থিরতা কমবে। চাপা গলায় সে এক প্রকার গর্জন করে ওঠে, যার প্রতিটি শব্দে ইনায়ের প্রতি তীব্র উদ্বেগ ও রাগ প্রকাশ পাচ্ছে। ড্যামেট, ফোনটা তোল মুনলাইট। আমি শ্বাস নিতে পারছি না। এভাবে আমায় শাস্তি দিও না। তোমার এই নীরবতা আমার কাছে মৃত্যুর সমান। এক্ষুনি ফোন ধরো, নয়তো আমি নিজেই আসছি তোমাকে খুঁজতে। না, সে আর পারছে না এভাবে চুপচাপ বসে থাকতে।
তার ইনায়ের কাছে যেতে হবে, না হলে সে কিছুতেই শান্তি পাবে না। গভীর নিশীথ চারপাশে নেওয়াজ ভবনটি তখন এক ঘুমন্ত দৈত্যের মতো নিস্তব্ধ। সমস্ত আলো নিভে আছে, যেন অন্ধকার আর কালো চাদর দিয়ে মুড়ে নিয়েছে সবকিছুকে। এরিকের চোখে তখন এক শীতল শানিত দীপ্ত জ্বলজ্বল করছে। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় হাসি। আমি আসছি তোমার কাছে মুনলাইট, ফিসফিস করে বলল সে। অন্ধকারকে সঙ্গী করে কারো অলক্ষ্যে বাতাসের ফিসফিসের মতন নিঃশব্দে এরিক বিশাল করিডোরের ভেতরে প্রবেশ করল। তার প্রতিটি পদক্ষেপ ছিল পরিমাপ করা, যেন কোনো শিকারী শিকারের কাছে পৌঁছাচ্ছে। সে দ্রুত সিঁড়ি বেয়ে ইনায়ের কক্ষের দিকে এগিয়ে চলল। নিস্তব্ধতার মধ্যে একমাত্র তার শ্বাসই শব্দ ছিল জীবন্ত। ইনায়ের দরজার সামনে পৌঁছে হঠাৎ সে থমকে দাঁড়ালো। সে এরপর দরজার হাতলটি আলতো করে ঘোরাতে বুঝতে পারল ভেতর থেকে তালাবদ্ধ। এটা দেখে তার ঠোঁটে একটা ডেভিল হাসি ফুটে উঠল। আমার নিজস্ব রাস্তা আছে মুনলাইট। পৃথিবীর কোনো দেওয়াল, কোনো তালা, কোনো কিছুই তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। দরজা তালাবদ্ধ দেখে এরিক এক মুহূর্ত সময় নষ্ট করল না। বিশাল ভবনটি পেরিয়ে আসা তার কাছে ছিল এক তুচ্ছ কাজ। এর আগেও সে অগণিতবার ইনায়ের ঘরে এসেছে। লোহার কারুকাজ করা রেলিং টপকে এক মুহূর্তের মধ্যেই সে ঝট করে কক্ষের ভেতর প্রবেশ করল। একটা চাপা শ্বাস ফেলে সে বলল, ফাইনালি আই অ্যাম হিয়ার। ভেতরে ঢুকে সে দেখতে পেল ঘরটি পুরো অন্ধকারে ডুবে আছে। জানালা ভেদ করে আসা আবছা চাঁদনিও যেন সেখানে পথ হারাচ্ছিল। এরিকের কণ্ঠস্বর আর তখনকার মতো কঠোর নয়, বরং কিছুটা নরম হলো। এখানে এত অন্ধকার কেন? তুমি কোথায় মুনলাইট? বলতে বলতে হঠাৎই তার দৃষ্টি স্থির হলো সোফার ওপর। এরিক দেখল ইনায়া গুটিসুটি মেরে সোফায় শুয়ে রয়েছে। ইনায়ের এই অবস্থা দেখে কিছুক্ষণ আগে তার মনে যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল তা মুহূর্তে ভালোবাসায় রূপ নিল। তার পা দুটো স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে গেল সেই দিকে। এরিক অত্যন্ত নিচু স্বরে ইনায়াকে ডাকলো, মুনলাইট। চারিপাশে শুধু নীরবতা ঘিরে ধরল, কোনো উত্তর এলো না ইনায়ের কাছ থেকে। ইনায়া ঠিক আগের মতোই নিথর হয়ে শুয়ে কাতরাচ্ছিল। নীরবতার উত্তরহীনতা এরিককে আর অপেক্ষা করতে দিল না। ইনায়ের দিকে ধীর পায়ে এগিয়ে গেল সে। সে কাছে এসে ইনায়াকে আলতো করে ধাক্কা দিল, একটু নড়ানোর চেষ্টা করলো, কিন্তু মুহূর্তেই তার সমস্ত বিরক্তি উবে গেল। সেই নিথর দেহটি সামান্যও নড়ল না। এরিক বুঝলো সে জেগে নেই, সে সোফাতেই ঘুমিয়ে পড়েছে। যদি ঘুমাতেই হয় তবে বিছানায় ঘুমাও না কেন? এমন অদ্ভুত ভঙ্গিতে সোফায় কেন? এই জিজ্ঞাসা যেন নিজের কাছেই করলো এরিক। সে আর দেরি করলো না। যত্নশীল হাত দুটো বাড়িয়ে সেই নায়কে আলতো করে কোলে তুলে নিল। তার মুনলাইট যেন ছিল পালকের মতো হালকা। এরপর সাবধানে তাকে তার বিছানায় শুইয়ে দিল। বিছানায় শুইয়ে দেওয়ার পর এরিক ঝুঁকে পড়ল তার দিকে। গভীর উদ্যোগে সেই নায়ের কপাল স্পর্শ করল। মুহূর্তের মধ্যেই অসহ্য উষ্ণতা অনুভব করে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তোমার শরীর তো ভীষণ গরম লাগছে, তোমার কি জ্বর এসেছে? এরপর সে নিজের অজান্তেই নিচু স্বরে ইনায়ের কানের কাছে মুখ নিয়ে বলল, তুমি এত দায়িত্বজ্ঞানহীন কেন মুনলাইট? সে বিরক্তিপূর্ণ বিড়বিড়ানির আড়ালে লুকিয়েছিল এক গভীর ভালোবাসা, যা কেবলই তার অসুস্থ মুনলাইটের জন্য জেগে উঠেছিল। এরিক এক মুহূর্তের জন্য তার সেই দায়িত্বজ্ঞানহীনা প্রিয়তমার পাশে বসে রইল। সেই নিশীতেই তার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চাইছিল। বিছানায় শুয়ে থাকা ইনায়া হঠাৎ কেঁপে উঠল। জ্বরের বিকারের মধ্যে তার চোখ দুটো আধা খোলা, দৃষ্টিতে ভয় আর গভীর বিভ্রান্তি ফুটে উঠল। অস্ফুটে ফিসফিস করে সে বলল, আমি কলঙ্কিনী নই, তোমরা আমাকে কেন কলঙ্কিনী বলছো? পরক্ষণেই তার স্বর বদলে গেল, সেই স্বরে মিশেছিল গভীর যন্ত্রণার প্রতিধ্বনি। এরিক, আমার সাথে এমন কেন করলেন? কেন আমায় সমাজের সামনে কলঙ্কিতা বানালেন? এই দৃশ্য দেখে এরিকের বুকে তীব্র যন্ত্রণা অনুভব হলো। সে মুহূর্তে তার সমস্ত জেদ, সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। হাই আল্লাহ! এরিক নিচু স্বরে বিড়বিড় করে বলল, আমি কি সত্যিই তাকে নিজের করে পেতে কোনো ভুল পথ অবলম্বন করেছি? অনুশোচনায় তার মন ভরে গেল, কিন্তু নিজেকে ধমকে সে বলল, অনুশোচনা করার এখন সময় নেই। তোমাকে সুস্থ হতে হবে, কিন্তু তার আগে আমাকে তোমার যত্ন নিতে দাও। সে তড়িঘড়ি করে ওয়াশরুমে গেল এবং একটি বাটিতে ঠান্ডা জল নিয়ে এলো। ফিরে এসে সেই নায়ের পোশাক কিছুটা উপরে উঠিয়ে দিল। কাপড়টি ঠান্ডা জলে ভিজিয়ে চিপে নিয়ে সে সেই শীতল পট্টি ইনার কপাল, হাত এবং পেটে আলতো করে দিতে শুরু করলো। 2 ঘন্টারও বেশি সময় ধরে এরিক নিরলসভাবে এই সেবা চালিয়ে গেল। এই গভীর অন্ধকারে নীরবে শুধু দুজনের গভীর নিঃশ্বাসের শব্দ শোনা গেল।
অবশেষে ধীরে ধীরে ইনায়ের শরীরের উত্তাপ স্বাভাবিক হলো, জ্বর কমে গেল। এরিক যখন পুরোপুরি নিশ্চিত হলো যে ইনায়া এখন শান্তিতে গভীর ঘুমে ডুবে আছে, তখন এরিক নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। কিন্তু নড়ার আগেই সে খেয়াল করলো ইনায়া তার একটি হাত খুব শক্ত করে ধরে রেখেছে। তার অবচেতন মন যেন এরিককে এক মুহূর্তের জন্য দূরে যেতে দিতে চাইছে না। সেই দৃশ্য দেখে এরিকের ভেতর থেকে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। সে ধীরে ধীরে ইনায়ের কাছে এগিয়ে গেল, বিছানায় মাথা দিয়ে ইনায়াকে দেখতে লাগলো। সে ইনায়ের গালে একটা টোকা দিয়ে বলে উঠল, প্রথমবার এসেছিলাম বলে কলঙ্কিত হয়েছেন ম্যাডাম। এইবার ধরা পড়লে কিন্তু তার পুরো দায়ভার আপনার। পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। তখন চারিদিকে নিছিদ্র অন্ধকার, পৃথিবীটা যেন একটা গভীর খাদের ভেতর চুপচাপ ডুবে আছে। এতটাই নিস্তব্ধতা বিরাজ করছে চারিপাশে। শুধু বাতাসটা কেমন যেন ফিসফিস করে কথা বলতে বলতে বয়ে যাচ্ছিল। এই নিস্তব্ধতা হঠাৎ ভেঙে গেল একটা শব্দে, একটা দুর্বল যন্ত্রণাকাতর গোঙানির শব্দ। এরিক সারা রাত জেগে ইনায়ার কপালে জলপট্টি দিয়ে সবেমাত্র ঘুমটা ধরেছিল, কিন্তু ইনায়ার গোঙানির শব্দেই তার ঘুম ভেঙে গেল। সে দেখল ইনায়া বিছানায় শুয়ে যন্ত্রণায় কাঁপছে, তার সমস্ত শরীর জ্বরের তাপে তীব্র পুড়ছে। এরিক তার পাশে বসলো, তার চোখে গভীর ব্যাকুলতা ফুটে উঠল। এরিক নিজের উষ্ণ হাত দিয়ে ইনায়ের হাতটা চেপে ধরল। ইনায়ের ত্বকের উত্তপ্ত তাপমাত্রা এরিকের হাতেও ছড়িয়ে পড়ল। ইনায়া দুর্বল কণ্ঠে বলল, এরিক, আপনি আমার কাছ থেকে দূরে থাকুন, এই তাপমাত্রা আপনাকে গ্রাস করবে। এরিক ইনায়ার কথায় মৃদু হাসল। এই জ্বরের ঘোরেও তার মুনলাইট তার জন্য চিন্তা করছে। এর চেয়ে বেশি পাওয়া এরিকের জন্য কি হতে পারে। সে ইনায়ের কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। সে এইবার কোনো রকম বিলম্ব না করে বিছানায় ইনায়ের শরীরের উপরে ভর দিয়ে উঠে পড়ল। এরিক ইনায়ের দিকে ঝুঁকে নেশালো কণ্ঠে বলল, আজ দিস পজিশন স্যুট মাই ওনারশিপ অফ ইউ। ইনায়ের শরীর এরিকের তীব্রভাবে কেঁপে উঠল। এরিক ইনায়ের সন্নিকটে গিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমার শরীরের তাপমাত্রা আমাকে পুরোপুরি গ্রাস করুক মুনলাইট। আমি তো চাই আমার প্রতিটি নিঃশ্বাসে তোমার এই উন্মাদ উত্তাপ মিশে যাক। তোমার থেকে দূরে যাওয়া আমার পক্ষে অসম্ভব। কথাগুলো বলেই সে ধীরে ধীরে ইনায়ার কপাল থেকে চুলগুলো সরিয়ে দিল। তার চোখ নামলো ইনায়ার গলার দিকে, যেখানে মৃদু ঘাম জমেছে আর ত্বক জ্বরের তাপে লাল হয়ে আছে। এরিকের চোখে মুহূর্তের মধ্যে নেশা ধরে গেল। তাই তো সে নিজেকে কোনো রকম কন্ট্রোল করতে না পেরে তার মুখটা ইনায়ার গলার কাছে গিয়ে রাখলো। সে এক দীর্ঘ উষ্ণ চুম্বন এঁকে দিল তার সেই স্পর্শকাতর স্থানে। ইনায়ার শরীর বিদ্যুতের মতো কেঁপে উঠল। এই স্পর্শে তার দুর্বলতা কাটছে না, বরং অন্য এক উত্তেজনা তাকে গ্রাস করছে। সে এরিকের চুলে আঙুল চালিয়ে আরও কাছে টেনে নিল। ওহ এরিক! ইনায়ার মুখ থেকে এক চাপা আর্তনাদ বেরিয়ে এলো। পর মুহূর্তেই নিজেকে ছাড়িয়ে বলল, এরিক, এই অবৈধ সম্পর্কে আমি জড়াতে চাই না, আপনি চলে যান। এরিক ইনায়ার গলায় ঠোঁট ছুঁয়ে বলে উঠল, বাধা দিও না জান, একটু বোঝার চেষ্টা করো। এই মুহূর্তে তোমার আমাকে প্রয়োজন। আমাকে একটু ভরসা করো। আমি কোনো পরপুরুষ নই মুনলাইট। নিজেকে আমার ভালোবাসার কাছে সঁপে দাও, সব দ্বিধা ভুলে যাও। এরিকের কথা শুনে ইনায়ের চোখ মুহূর্তের জন্য বুজে এলো। সে এক গভীর শ্বাস নিতে চাইছে। তার ভেতরে যে দ্বিধা এবং আকাঙ্ক্ষার তুমুল লড়াই চলছে তা তার মুখে স্পষ্ট হয়ে উঠল। তার ঠোঁটজোড়া সামান্য কেঁপে উঠল। এই কাঁপা কাঁপা ঠোঁটকে সামান্য প্রসারিত করে সে বলে উঠল, কিন্তু তার ঠোঁট দুটো চেপে ধরল এরিক। তীব্র অধিকার বোধে সে ইনায়ের ঠোঁটে আক্রমণাত্মকভাবে উষ্ণ চুম্বন এঁকে দিল। এক মুহূর্তের জন্য ইনায়াকে শ্বাস নেওয়ার সুযোগ না দিয়ে সে তার সমস্ত ভালোবাসা, উন্মাদনা এবং আকাঙ্ক্ষা ওই চুম্বনের মধ্যে দিয়ে ঢেলে দিতে চাইল। তার একটি হাত ইনায়ার মাথার পেছনের চুলে শক্তভাবে চেপে ধরল, যাতে সে সরে যেতে না পারে, এবং অন্য হাতটি ইনায়ের কোমরের চারপাশে জড়িয়ে তাকে নিজের শরীরের সঙ্গে আরও নিবিড়ভাবে চেপে ধরল। ইনায়ের শরীর তখন তীব্র উত্তেজনায় ধনুকের মতো বেঁকে উঠল। চুম্বন থেকে সামান্য সরে এসে এরিক তার ঠোঁট ইনায়ের কানের কাছে নিয়ে ফিসফিস করে বলল, আর কোনো কিন্তু নয় মুনলাইট। তুমি কেন বুঝতে পারছো না? তোমার শরীরের এই অসহ্য তাপ আমার ভেতরে এক বন্য কামনা জাগাচ্ছে। আমি এই মুহূর্তে তোমার প্রতিটি অংশ গভীরভাবে অনুভব করতে চাই। সে ঠোঁট ছেড়ে এবার তার নজর ইনায়ের বক্ষভাঁজের ওপর স্থির হলো। ইনার বক্ষভাঁজ জ্বরের তাপে কেঁপে কেঁপে উঠছে, যেন কোনো নিষিদ্ধ মাদক। এরিক আর নিজেকে ধরে রাখতে পারল না। সে নিজের ঠোঁট দুটোকে ইনায়ের বক্ষভাঁজে গভীরভাবে স্থাপন করলো
এক তীব্র দীর্ঘ ভালোবাসার ঝড় তাদের দুজনকে গ্রাস করলো মুহূর্তেই। ইনায়ার হাত দুটো মুহূর্তের মধ্যে এরিকে ষাট খামচে ধরল। তার শরীরের সমস্ত শক্তি যেন এই চুম্বনের মাধ্যমে এরিকের দেহে চলে যাচ্ছে। সেও নিজের ভেতরে বয়ে চলা উত্তেজনার কাছে হার মেনে ধরা দিল স্বামী নামক তার কাঙ্ক্ষিত পুরুষটির কাছে। পাগলের মতো সে এরিকের ঠোঁটে চুম্বন করলো। এরিক ইনায়ের উন্মাদনা লক্ষ্য করে ইনায়াকে জ্বালানোর জন্য বলে উঠল, এভাবে কামড়ে ধরো না জান, এভাবে আদর করলে তো আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না। তখন তুমি নিজে হিমশিম খেয়ে যাবে আমাকে সামলাতে। এরিকের কণ্ঠস্বর ইনায়ের তন্দ্রাচ্ছন্ন কানে পৌঁছানো মাত্র জ্বরের ঘরে থাকা ইনায়ের লজ্জারা উষ্ণ স্রোতে ভেসে গেল। সে অস্থিরভাবে এরিককে দূরে ঠেলে সরানোর চেষ্টা করল, তার স্পর্শের তীব্রতা থেকে নিজেকে মুক্ত করতে চাইল। এরিকের মনে ক্ষণিকের জন্য বিরক্ত এলো। এমন মুহূর্তে যে কোনো পুরুষের পক্ষেই নিজেকে সংযত রাখা যে দুরূহ, কিন্তু সেই বিরক্তি নিমিষে এক গভীর অতৃপ্ত আকাঙ্ক্ষায় রূপান্তরিত হলো। এরিকার নিজেকে ধরে রাখতে পারল না। এক মৃদু কিন্তু ধীর টানে ইনার গলায় জড়ানো ওড়নাটি টেনে নিয়ে সে পরম যত্নে তার হাত দুটো খাটের শিয়রের সঙ্গে বাঁধল। এই বাঁধন ইনায়ের সমস্ত প্রতিরোধকে এক লহমায় কেড়ে নিল। এই মুহূর্তে ইনায়া সম্পূর্ণভাবে তার ভালোবাসার মানুষের কাছে সমর্পিত। এরিকের একান্ত নিয়ন্ত্রণে, যেখানে প্রতিটা স্পর্শ আর প্রতিটি নিঃশ্বাস কেবল তাদের দুজনের গভীর উত্তাল আবেগের সাক্ষী। এরিকে এবার ইনায়ের কানের কাছে তার মুখ নিয়ে ধীর স্বরে ফিসফিস করে বলল, সি বেবি, তোমার শরীরের তাপমাত্রাও আমার ছোঁয়ায় কমতে শুরু করেছে। তুমি শুধু শক্ত করে জড়িয়ে ধরো আমাকে। এরিকের কথা শুনে ইনায়ের জ্বরতপ্ত শরীরে লজ্জার লালিমা ঢেউ খেলিয়ে গেল। সদ্য ফোটা গোলাপের পাপড়ির মতো স্নিগ্ধ সেই আভা। জ্বরের ঘোর আরও তীব্র হলো সেই অনুভূতির মিশ্রণে। আর সে আর এক মুহূর্ত দ্বিধা না করে এরিককে অসহায় শিশুর মতো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপনার এই উন্মাদী স্পর্শে আমি ডুবে যেতে চাই এরিক। আমি আপনার ভালোবাসার গভীরে মিশে গিয়ে এই জ্বরের হাত থেকে মুক্তি চাই। ইনায়ের আত্মসমর্পণের কথাগুলো এরিকের কানে তখন বিজয়ের উন্মত্ত সুর হয়ে বাজছিল। সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। তার দৃষ্টি ইনায়ের চোখে স্থির। সেখানে সে এই মুহূর্তে প্রতিটি দুর্নিবার আকাঙ্ক্ষা পাঠ করছে। এরিক ইনায়াকে আরও নিবিড়ভাবে বুকে চেপে ধরল। জ্বরের তীব্রতা আর কামনার প্রখরতা তাদের দুজনের মাঝে একাকার হয়ে গেল। এই উষ্ণতা এক আগুনের স্রোত, যা দুজনকে ভাসিয়ে নিয়ে চলল অতলান্ত প্রেমের সাগরে। এরিক তার ঠোঁটকে ইনায়ের ঠোঁট থেকে সরিয়ে না নিয়ে আরও গভীর করল সেই বন্ধনকে। এই চুম্বন ছিল শুধু ঠোঁটের মিলন নয়, ছিল দুটি হৃদয়ের স্বর্গীয় বন্ধন। ইনায় অনুভব করল তার সমস্ত অস্তিত্ব পূর্ণিমার চাঁদের আলোর মতো এরিকের দিকে আকৃষ্ট হচ্ছে, সম্পূর্ণভাবে তার আকাঙ্ক্ষিত পুরুষটির কাছে সমর্পিত হচ্ছে। এরিক এক হাতে আলতো করে ইনায়ের শাড়ির বাঁধন শিথিল করল, আর তার হাত শাড়ির ভাঁজে হেমন্তের ভোরের কুয়াশার মতো সঞ্চালিত হলো। পোশাকের অন্তরাল সরে যেতেই ইনায়ের জ্বরে রক্তিম ত্বক বসন্তের প্রথম ফুলের মতো উদ্ভাসিত হলো। এরিকের চোখ ইনায়ের উন্মুক্ত শরীরের দিকে স্থির। সে মুহূর্তে বদ্ধপরিকর ইনায়ের শরীরে তার দেওয়া ভালোবাসার চিহ্নগুলো ফুটিয়ে তুলতে। সে আর নিজেকে সামলাতে পারল না। তার নিঃশ্বাস দ্রুত বইছিল। সে ইনায়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আজ আমার সমস্ত সত্তা দিয়ে তোমাকে অনুভব করতে চাই মুনলাইট। আমি তোমাকে আজ সারা রাত আমার ভালোবাসার বন্ধনে বাঁধতে চাই। সেই অনুমতি কি আমায় দিবে? দেখতে দেখতে আরও দুটো দিন প্রবাহিত হলো। এই দুটো দিন ইনায়ার কাছে যেন দুটো যুগের মতো মনে হয়েছে। মনের ভেতর একটা অজানা ভয় আর চাপা উত্তেজনা তাকে সারাক্ষণ অস্থির করে রেখেছে। সে ঠিক করতে পারছিল না কি করবে বা কিভাবে এই কঠিন বাস্তবতার মুখোমুখি হবে। ইনায়া তখন ঘরের ভেতর পায়চারি করছিল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। যদিও ঘরের ভেতর শীতাতাপ নিয়ন্ত্রিত ছিল, তবুও তার হৃৎপিণ্ড দ্রুত লয়ে চলছিল, আর চোখ দুটো বারবার টেবিলে রাখা প্রেগন্যান্সি কিটটির দিকে যাচ্ছিল। কতক্ষণ এই অস্থিরতা নিয়ে কাটলো তা সে নিজেও জানে না। একবার ভাবে ওটা ছুঁয়ে দেখবে না, আর একবার ভাবে না দেখলেও তো বাস্তবতা বদলে যাবে না। দীর্ঘ ভাবনার পর শেষে এক সময় সে স্থির হলো। হাত কাঁপছিল, তবু সাহস করে কিটটি তুলে নিল। কয়েক সেকেন্ড সে শ্বাস বন্ধ করে ফলাফলটির দিকে তাকালো। ফলাফল দেখে তার হৃৎপিণ্ড থমকে গেল। পজিটিভ। দুটো গাঢ় গোলাপি রেখা তার চোখে স্থির হয়ে রইল। সঙ্গে সঙ্গে ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে গেল। এক তীব্র আতঙ্ক গ্রাস করলো তাকে। এ কি হলো তার সাথে?
নিজের অজান্তেই তার একটি হাত পেটের উপর চলে গেল। ফিসফিস করে নিজেকে জিজ্ঞেস করলো, একজন খ্রিস্টান ছেলের সন্তান আমার গর্ভে, কে দিবে এই সন্তানকে স্বীকৃতি? আমাদের এই নিষিদ্ধ ভালোবাসার ফসল কি কেবলই সামাজিক পাপ হয়ে থাকবে? ধর্মের কাঁটাতারে বিদ্ধ হয়ে এই অসহায় সন্তান কি অবৈধ পরিচয় নিয়ে বড় হবে? সমাজকে এই মিলনকে কখনো মেনে নেবে? সে একজন মুসলিম ঘরের মেয়ে, আর এরিক অন্য ধর্মের। এই সমাজে এই সম্পর্ক, এই সন্তান, সবকিছু অস্বাভাবিক এবং নিষিদ্ধ। ভালোবাসার পরিণতি এমন ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে তা সে ভাবেনি। তার সমস্ত শরীর ভয়ে শিহরিত হলো। ঠিক সেই মুহূর্তেই তার ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো মারিয়া। ইনায়ের হাতে প্রেগনেন্সি কিটটি দেখেই মারিয়ার চোখ কৌতূহলে বড় হয়ে গেল। ইনায়ের মুখ দেখেই কিছু একটা আন্দাজ করে সে দ্রুত এগিয়ে এলো। মারিয়া কিটটি এক প্রকার কেড়ে নিয়ে দেখল। ফলাফল দেখে তার মুখে বিস্ময় ফুটে উঠল। সে কিছুক্ষণ নীরবে কিটটির দিকে তাকিয়ে রইল। তারপর অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, ইনায়া, তুই তুই কি মা হতে চলেছিস? প্রশ্নটা ইনায়ের কানে প্রবেশ করতেই তার সর্বাঙ্গে কাঁপুনি দিয়ে উঠল। তার ভয়ের মাত্রা আরও বেড়ে গেল। এতক্ষণ ইনায়ের দরজার আড়ালে দাঁড়িয়েছিলেন রুকসানা বেগম। মারিয়ার এবং ইনায়ের সমস্ত কথা সে শুনছিল। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। সঙ্গে সঙ্গে তিনি দরজার বাইরে থেকেই এক তীক্ষ্ণ চিৎকার দিয়ে উঠলেন। কারো চিৎকার শুনে পিছনে তাকাতেই ইনায়ার মারিয়া দেখতে পেল রুকসানা বেগমকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে। তিনি দ্রুত ঘরে ঢুকে এসে চিৎকার করে বললেন, সি সি সি, তুই কিনা একটা খ্রিস্টান ছেলের পাপের ফসল পেটে ধরেছিস মুখ পুরি। এই টাউনে আমাদের আর কোনো ইজ্জত রাখলি না তুই। তোর মতো কলঙ্কিনী মেয়েকে এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। লজ্জা করলো না একটা বিধর্মী ছেলের সঙ্গে শুয়ে এমন কাজ করতে?